শাইখ, আপনার কাছে যদি আমরা আসি প্রথমেই অর্থ সংকট নিরসনে ইসলাম, আমরা এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আসলে আমাদের কি করণীয় আছে এক্ষেত্রে, বিশেষ করে দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ, নানা রকম অনিয়ম তো আমাদের দেশে আছেই। বিশেষ করে দেশের রিজার্ভ সংকট রয়েছে, নানা রকম প্রতিবন্ধকতা রয়েছে। আসলে এর থেকে আসলে কাটিয়ে ওঠার জন্য আমাদের কি করণীয় আছে, ইসলাম কি নির্দেশনা আমাদেরকে দেয়? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে একটি দেশের অর্থনৈতিক সংকটে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, এটা বোঝার আগে যে অর্থনৈতিক সংকটটা তৈরি হওয়ার পিছনে কারণটা কি। একটা হলো যে অর্থনৈতিক সংকট তৈরি হয় কি কারণে, এটা আগে নিরূপণ করা দরকার। মানে যে কারণে সংকটটা তৈরি হয় ওই কারণটা ধরে তারপর কাজ করা। যেমন একটা শরীরে অসুস্থতা বাসা বাঁধে, এখন ডাক্তার আগে দেখে যে কি কারণে এই রোগটা হলো, শনাক্ত করা যে কি থেকে রোগটা হচ্ছে, ওটাকে যদি কন্ট্রোল করা যায় তাহলে অটোমেটিক এই রোগের প্রাদুর্ভাবটা কমে যাবে। অর্থনৈতিক সংকট ব্যক্তিগত পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে অর্থনৈতিক সংকটের কারণ কিন্তু একটাই, সেটা হলো এক নাম্বার হলো দুর্নীতি। আর দুর্নীতিটা কখন মানুষের ভিতরে তৈরি হয়, দুইটা কারণে দুর্নীতি তৈরি হয়। এক নাম্বার কারণ হলো একজন মানুষের জীবনে যখন বিলাসী জীবন যাপনের আকাঙ্ক্ষা ভিতরে কাজ করে, তো এই বিলাসী জীবন যাপনের আকাঙ্ক্ষাটাই তাকে দুর্নীতিতে বাধ্য করে। সে এক্সাম্পল, যেমন একজন মানুষ সে যখন একাকী থাকে তখন তার স্বপ্ন থাকে যে আমার চলার মতো মোটামুটি এখনকার বাজার অনুযায়ী যে 1000-20 টাকা হলে তো আমি চলতে পারবো, যখন একটা ছেলে ইউনিভার্সিটি লাইফে থাকে বা কিছু থাকে। কিন্তু যখন সে জীবনের একটা ধাপে চলে আসে, ওই জায়গায় গিয়ে যখন নাকি তার বাস্তবতার মুখোমুখি হয় যে এখন তার স্ত্রীর প্রয়োজন অনেক, এখন মেহমান হিসেবে কোথাও বেড়াতে গেলে তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে তার অনেক খরচ হয়, তখনই তার ভিতরে চিন্তা আসে যে তাদের এই স্ট্যাটাস মেনটেন করতে গেলে আমাকে তো এই স্বল্প আয়ের দ্বারা সম্ভব না। তখনই চিন্তা করে যে অতিরিক্ত আয় কী করে করা যায়। তার মানে আমার বিলাসবহুল জীবনে চলার জন্য একটা দামি গাড়ি দরকার, মানে নর্মাল কোনো গাড়ি না, জীবনে চলার জন্য ঢাকা শহরে একটা ফ্ল্যাট অথবা বাড়ি দরকার। কিন্তু আমি যাই বেতন পাই সেই বেতনে তো হয় না। আমার বেতন একটা ফার্স্ট ক্লাস একজন অফিসার বা বড় অফিসার 70-80-90 হাজার টাকা তার বেতন, সব কিছু মিলে 1-1.5 লাখ টাকা পায়। কিন্তু আমার স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে আমার যে ভাড়া বাসা নিব, ওই বাসা ভাড়াই তো আমার অন্ততপক্ষে মিনিমাম 50,000 টাকা, বাসা, গাড়ি, ড্রাইভার, এরপর আমার ড্রাইভার, আমার বাচ্চার পড়া। এতে দেখা যায় আমি যা বেতন পাই ওই বেতন শুধু ড্রাইভার বেতন, গাড়ি এবং বাচ্চার স্কুলের বেতনই শেষ। তাহলে আমি চলবো কিভাবে? এবারই আমার পরবর্তী চিন্তা হলো যে দুর্নীতির মাধ্যমে আমার অর্থ আয় করে। যে কারণে আমরা দেখি 70,000 টাকা বেতনের একজন মানুষ তার ঢাকা শহরে 50টা ফ্ল্যাট, যার এমপি হওয়ার পরে তার 1-1.5 লাখ টাকা সরকারিভাবে বেতন, অথচ 1 বছর 5 বছর এমপি থাকার পরেই তার ঢাকা এবং বাংলাদেশের বাহিরে তার কোটি কোটি না শত সহস্র কোটি টাকার মালিক বনে যায়। এই যে দুর্নীতির মাধ্যমে যে অর্থনৈতিক সংকট, এটা ঠিক যেমন আপনি ব্যক্তিগতভাবে, আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি যদি বলি, যেমন আমি অর্থনৈতিক সংকটে কখন পড়ব, এই জায়গার মধ্যে যখন আমার বিলাসী চিন্তা কি, আমি মনে করেন রিক্সায় চড়ি, কিন্তু আমার চিন্তা হলো যে আমি উবার ছাড়া আমি চলবো না। দ্বিতীয় কথা, আমার একটা খাবার হলেই হলো, আমি চিন্তা করলাম যে দামি রেস্টুরেন্ট ছাড়া আমি খাবো না। এই যে আমার জীবন যাপনের চিন্তা ভাবনা, এটা করতে গেলে আমি অভাবে পড়বো। এরকমভাবে টোটাল এই চেইন অর্থাৎ ইকোনমিক্সের যে সাইডটা আছে, এটা হলো অন্যতম প্রধান কারণ। তার মানে আমার অর্থলিপ্সা, বিলাসী জীবন যাপনের আকাঙ্ক্ষা 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো অপচয়। যেখানে যেটা আমার দরকার না সেখানে আমি খরচ করলাম। যেমন আমরা দেখতে পাই, মনে করেন মানুষের অর্থনৈতিক সচ্ছলতা যখন আসতে থাকে তখন যে বাড়িটা 1 কোটি টাকা দিয়ে করা যায় সেই বাড়িটা 2 কোটি টাকা দিয়ে করে। আমরা অনেক বড় বড় কর্মকর্তা, বালিশ একতলা থেকে 2 তলা উঠাতে অনেক টাকা ব্যয় হচ্ছে। তখন আমরা দেখেছি যে একজন মানুষ তিনি শুধু 10 কাঠার উপরে একটা বাংলো করেছেন, এই বাংলোটা করতে তার খরচ গিয়েছে 10 কোটি টাকা। তো একজন মানুষ সরকারি অফিসার হয়ে 10 কোটি টাকা দিয়ে তো বাংলো তৈরি করার কথা না। কেন করেছেন? এখানে তার অপচয় এবং বিলাসী জীবন দুটো এখানে কাজ করেছে। এই জন্য বিলাসী জীবন যাপনের আকাঙ্ক্ষা আর হইল অপচয় করার মানসিকতা, এই দুটো যখন কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ এবং কোনো রাষ্ট্র অর্থাৎ টোটাল সেক্টরে যদি ভর করে ফেলে, নির্ঘাত ওই পরিবার শেষ হবে, নির্ঘাত ওই সমাজ শেষ হবে, নির্ঘাত ওই রাষ্ট্রটা শেষ হয়ে যাবে। বর্তমান বাংলাদেশ 18 লক্ষ কোটি টাকা ঋণের তলে আছে। কেন?
এটার এই জন্য কারণ যে আমরা অনেকটা এরকম যে আশেপাশের মানুষের সবার বিল্ডিং পাকা হয়ে গিয়েছে, কারণ তাদের ছেলেরা বিদেশ থাকে, তারা অর্থ আয় করে। এখন আমার ভিতরে একটা ভয় লাগলো যে আসলে আমি তো সমাজে চলতে গেলে পাকা বিল্ডিং ছাড়া হয় না। আমি এনজিও থেকে লোন নিলাম, লোন নিয়ে পাকা বাড়ি করলাম। পাকা বাড়ি করার পরে তার কিস্তি দেওয়ার জন্য আরেক সমিতি থেকে লোন নিলাম, ওই সমিতির কিস্তি দেওয়ার জন্য আরেক সমিতি থেকে লোন নিলাম। যখন নাকি 3 সমিতির কিস্তি আমার কাঁধে চাপলো, তখন আমি বাড়িঘর ফেলে আমি পালায়ে গেলাম। এই হলো বাংলাদেশের এখন বর্তমান অবস্থা।